আরেকটা বিষয় বলবো, এটা হচ্ছে হারমোনিয়াম নিয়ে আমার এক্সপিরিয়েন্স পার্ট 2। পার্ট 1টা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এটা পার্ট 2। তো রাগ সঙ্গীতে হারমোনিয়াম শুধু নয়, হারমোনিয়াম রবীন্দ্রসঙ্গীতে হারমোনিয়াম সঙ্গতটাও না যার যার হাতের ওপর নির্ভর করে। হয়তো মনে হবে দেখে যে না, যে এর তো ফিক্সড নোট, কোনো ব্যাপার না, কিন্তু আমি নিজে দেখেছি হারমোনিয়াম বাজানোটা একটা আর্ট। মানে আমি ওটা ভালো বাজাতে পারি না, মানে আমি বলছি যে আমি খুব সুইফট কিছু, বা এখন আমার হাত, মানে অনেক বছর তো আমি সেভাবে বাজাইনি, হ্যাঁ, ওই মানে বাজিয়ে খেয়াল গাই না, এবার আমার আলাদা করে খেয়াল বাজানো হয়নি, কাজে অত ফাস্ট আমি বাজাতে পারি না। টান টানের ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয় এখনো, যদিও আমি রেগুলার রোজই হারমোনিয়াম বাজিয়েছি এই 20-21 বছরে, একদিনও বাদ দিইনি, তবুও বলছি। তো তবে যথেষ্ট ভালোই পারি হারমোনিয়াম বাজাতে, যথেষ্ট ভালো, স্ট্যান্ডার্ড। কিন্তু হ্যাঁ, আজকে যারা ধরো টপ্পার সাথে, যারা ধরুন মালিনী রাজুরকারের সাথে টপ্পার সাথে যারা বাজায়, ওরমভাবে জমজমাগুলো যে ফার্স্ট, অত ভালো আমি পারবো না হাতে। গলায় সব পারবো, গলায় কোনো ব্যাপার না, হাতে আমি বাজাতে পারবো না। তো যাই হোক, তবু আমি হারমোনিয়াম যেটা বাজাই, অনেকে হারমোনিয়াম বাজাবে, কেউ ধুন অঙ্গে বাজায়, কেউ, মানে প্রত্যেকের হারমোনিয়াম বাজানোর টেকনিক, প্রত্যেকের হারমোনিয়াম বাজানোর মানে বাদন একদমই আলাদা। মানে আমি আছি, আমি একটা ক্লাসমেট, আমি নাম নেবো না, তার সেই যে বাজাতো, খুব ভালো বাজাতো, কিন্তু সব কিছুতে একটা ধুন অঙ্গ, সব কিছুতে, মানে শুনেই মনে হবে যে, ডেরোগেটরি সেন্সে বলছি না, শুনেই মনে হবে যে তা ওয়াইফ বা বাইজি বাড়ি চলে এসছে, হ্যাঁ, একদম ওই ওই ঘরানার একটা সাউন্ড। আমার হাতে আমার ওইটা আমি বাজাই, ওটা আসে না। ওকে যদি এখন রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলি বা ঠিক অর্থে খেয়াল বাজাতে পারি, ও কিন্তু পারবে না। ওর বাজনা সবই ধুনঙ্গ, সব কিছুই ধুনঙ্গ। তো একই হারমোনিয়াম সবাই বাজাবে, কিন্তু প্রত্যেকের হাতে আলাদা সাউন্ড আসবে, প্রত্যেকে অন্যরকম লাগবে, প্রত্যেকের হাতেই আলাদা লাগবে। তো শুধুমাত্র যে ইভেন তানপুরা বলে যে তানপুরা নাকি বাজানোর কিছু নেই, বলা হয় না ভাই, না, অতটা ইজি না। আমিও মাঝে মাঝে বলি বাজানোর কিছু নেই, বাজানোর কিছু নেই, সেটা তো সত্যি যে ফিক্সড নোট আমি প্যাং প্যাং করে বাজিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও হাতের ব্যাপার আছে। তো সমস্ত যন্ত্রেই একটা হাতের ব্যাপার। তা আমি যদি ধরা যাক একটা রাগ যেভাবে বাজাবো, অন্য কেউভাবে বাজাবে না, অন্য কেউ অন্যভাবে বাজাবে, কারোরটা খারাপ হবে, কারোরটা আরো ভালো হবে। তো এর কোনো ফিক্সড জায়গা নেই। ওই জন্য আমি বলছি বারবার যে হারমোনিয়াম বাজানো না বাজানো, হিন্দুস্তানি গানে বিশেষ করে খেয়ালে ক্ষতির কিছু নেই। যে সবাই বলে না, না না গেও না, গেও না, কি হয়ে যাবে, ওটা একটা মানে কিছুই না। ওটা একটা, কিছু লোক আছে পারে না বাজাতে, তারা এগুলো বলে, আর কিছু লোক আছে বেশি বুঝে গেছে, তারা এগুলো বলে, বা কারোর থেকে শুনেছিল তার বুলিটাই আওড়ায়, নিজের অভিজ্ঞতা দিয়ে হয়তো বলে না। আমি ম্যাক্সিমাম লোককেই বলতে শুনেছি, গান শুনে তারপর দেখা যাবে হায় হায় এই গান গায়, তারপর এই গান গায়, এই বুদ্ধি শুদ্ধি, আর সেই হারমোনিয়াম নিয়ে এত বড় বড় কথা বলে। তো সত্যি কথা, অনেক কিছু দেখা হয়েছে আর কি। কাজে এখন ওই আমার কোনো কালেই হারমোনিয়ামকে খারাপ লাগেনি। আমার অনেক বন্ধু বান্ধব, অনেক গুরুস্থানীয় লোকজন অনেকেই বলেছেন যে না হারমোনিয়াম কি, হারমোনিয়াম কি, হারমোনিয়াম বেসুরো যন্ত্র, হ্যান ত্যান, এগুলি জাস্ট বাজে কথা। হারমোনিয়াম টিউন, অনেক সময় আনটিউন থাকে হারমোনিয়াম, সেটা বেসুরো যন্ত্র। তবুও বলো বেসুরো কিছুই না, কোনো কোনো কিচ্ছু বেসুরো না পৃথিবীতে, কোনো কিচ্ছুই বেসুরো না।
সেটা অন্য কথাটা প্যারালাল কথা। কারণ যে হারমোনিয়ামটাকে আমরা বেসুরও বলছি, সেই হারমোনিয়ামটা কিন্তু সুরেই বাজে। এবার আরেকটা কথা বলছি, হ্যাঁ এখনকার একটা স্ট্যান্ডার্ডাইজেশনে সেটা বেসুরো, হ্যাঁ সেগুলোকে আমরা ট্রান্স হারমোনিয়াম বলতে পারি, ট্রান্স টিউনড হারমোনিয়াম বলতে পারি, যে কোনো বাইনারিতে পড়ে, তাই না? যেমন ধরা যাক আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আমি যখন বিতে রেওয়াজ করতাম তখন ওটাকে খুব হাই লাগছে, একটা সময় খুব হাই লাগছে, আবার সেটাকে যখন এ শার্প মানে বি ফ্ল্যাটে নামালাম তখন দেখছি অনেক লো লাগছে। তার মানে কি, এই যে এতগুলো মাঝখানের যে নোটগুলো সেগুলো তো এক্সিস্ট করে, যে এক্সিস্টেন্সটাকে আমরা ক্যান্সেলেশনের জায়গায় নিয়ে গিয়েছি এই ইন্টারন্যাশনাল 440 ফ্রিকোয়েন্সি করে, মানে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি করে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে দেওয়াটা উচিত না, সেটাকে প্যারালালি রাখা উচিত ছিল। আছে অবশ্য, নেই যে তা না। যেমন এখনো কিন্তু ইলেকট্রনিক তানপুরা বলো, ফোনের তানপুরা, সব কিছু তো ওটা এক্সিস্ট করে যে তুমি 3 পয়েন্ট 4 পয়েন্ট বাড়াতে পারো, তুমি ট্রান্স পিচ করতে পারো, হ্যাঁ নন বাইনারি পিচ করতে পারো। তো অনেক কিছু আসলে চলে আসে, তো মাথায় অনেক কিছু চলে, মুখে আর বলতে পারি না, এত কিছু চলে আসে, তো আমি একটু গুছিয়ে কম বলতে পারি, সো পার্ডন মি ফর দ্যাট। তো মানে আমি কোনো ভাষাতেই ঠিক করে কথা বলতে, মানে কথার বেলায় বলতে পারি না। আমি লেখায় খুব ভালো, আমি লিখে আমি খুব ভালো করে বোঝাতে পারি, কিন্তু কথা আমি একটু কম, মানে ইয়ে হয়, মাথায় সব আসে, মনে মনে সব বলতে পারি, মুখে বলতে পারি না ফ্লুয়েন্টলি, ঠিক আছে? তো এটা একটু বুঝে নিতে হবে, আমার এটা একটা ফল্ট। যেটা বলছিলাম, তো আমি দেখছি যে এত লো লাগছে কেন, হাফ নোট তো, বি থেকে বি ফ্ল্যাট হাফ নোট, তবু আমার অত্যন্ত লো লাগছে। তার কারণ হচ্ছে যে আমার গলা তখন ওই স্ট্যান্ডার্ডাইজেশনটার মধ্যে থাকতে চাইছে না, সে এমন একটা জায়গা খুঁজছে যেটা কিনা মধ্যমান, যেটা এদিকেও না এদিকেও না। তবে হ্যাঁ ওটাকে আনতে হয়, যেহেতু আমাকে সমস্ত জায়গায় সুরে থাকতে হবে। হ্যাঁ এখন একটা স্টেজ এসে, আমি আবারও এখানে বলবো, সবটাই প্র্যাকটিস, সবটাই অভিজ্ঞতা, সবটাই দিনের শেষে অনেক দিনের অভিজ্ঞতায় বা অনেক দিনের শরীরের কাজ থেকে হয়। সেটা হচ্ছে এখন আমি আন্ডার টিউনটা ইজিলি গাইতে পারবো, বা কোনোটাকে আমার বেসুরো হবে না, ওইটা যদি দেয় ওটা তো আমি ঠিক করে গাইতে পারবো। কিন্তু ইনিশিয়ালি কেউ যদি ওই তথাকথিত বেসুরো হারমোনিয়ামে রেগুলার রেওয়াজ করে, সে কিন্তু হঠাৎ করে গিয়ে সুরে গাইতে পারবে না, মানে যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত, যেটাকে সুর বলা হয়, 440 ফ্রিকোয়েন্সির আন্ডারে পড়ে, সেখানে কিন্তু দেখা যাবে সে বেসুরো গাইছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেহেতু দীর্ঘদিনের প্র্যাকটিশনার, এবং আমি যদি বলি আমার অফিসিয়ালি 20 বছর গানের চর্চা, আমার আনঅফিসিয়ালি আমার জন্ম থেকেই গানের চর্চা, আমার 30 বছর বয়স, 20 বছর ধরে আমি গাইছি, মানে 10 বছর বয়স থেকে বা 9 বছর বয়স থেকে 20-21 বয়স, মানে বয়স থেকে। তো এই 30টা বছরের আমার গান বাজনার জার্নি, আমি জন্ম থেকেই গাইতে পারি, মানে তো এটা শারীরিক ব্যাপার, যার যার শারীরিক ব্যাপার। তো সেহেতু আমাকে না খুব মেহনত করতে হয়নি এই বিষয়টা, আমাকে যে খুব মানে ওই ব্যাপারটায়, গলার ব্যাপারটা মেহনত করতে হয়েছে তা না, আমাকে বিভিন্ন জিনিস শিখতে বা বুঝতে বা আনলার্ন করতে অনেক মেহনত করতে হয়েছে, বা অনেক কিছু অনুধাবন করতে মেহনত করতে হয়েছে। এটা আমার দীর্ঘদিনের প্র্যাকটিসের। তো আমি বুঝতে পারলাম যে কেন আমার এরকম লাগছে, কেন এতটা লো লাগছে। তার কারণ তখন আমার গলাটা একটা মাঝামাঝি পজিশনে চাইছে থাকতে, সে এতটা হাইও নিতে পারছে না, আবার এতটা লো নিতে পারছে না, হাফ নোট অনেক লো, হাফ নোট অনেক হাই। তো তাই বলে তো আর মাঝখানে আমি গাইতে পারবো না, ট্রান্স হারমোনিয়াম, ট্রান্স তানপুরা গাইতে পারবো না, কারণ
তাহলে ওই রেওয়াজটা আমার ইন্টারন্যাশনালি অস্বীকৃত থেকে যাবে। তখন আবার কি কোনো একটা জায়গায় গেলে তখন আমার লোকে বেসুরো বলবে। কাজে ওটা প্র্যাকটিস করা ঠিক না। যতই আমরা এতদিনের প্র্যাকটিশনার হয়ে শরীর তৈরি হয়ে যাক না কেন, জিম করা গলা হোক না কেন, তবুও উচিত নয়। কিছু করার নেই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে, অ্যাটলিস্ট গান বাজনায়, অ্যাটলিস্ট সুরের ক্ষেত্রে। তো এই হলো ব্যাপার, মানে সবটাই রাখা উচিত। ওরকম একটা আনটিউন্ড হাফ টিউন্ড হারমোনিয়াম রাখা উচিত ঘরে, তো কোনো দোষ নেই। আমিও আগে একটা টাইমে যখন 22-এর মধ্যে ছিলাম, বা খুব মানে নতুন নতুন ইয়ে হয়েছি, সঙ্গীতজ্ঞ হয়েছি, একটু শিখে গেছি বেশি, তখনও অনেক কিছুই মনে হতো না এটা থাকা উচিত, মানে সব থাকা উচিত। আন্ডার টিউন হারমোনিয়াম থাকা উচিত, মানে ট্রান্স হারমোনিয়াম থাকা উচিত, একদম ফাইনলি টিউন হারমোনিয়াম থাকা উচিত, সব থাকা উচিত ঘরে। যদি কারো পয়সা থাকে সব থাকা উচিত। যাই হোক, আমি সব কিছুর মধ্যে দিয়ে গেছি, লাকিলি বা আনলাকিলি, হোয়াট এভার। তো আমার এখন না খুব মানে রিলিফড লাগে। এখন সত্যি আমি গান বাজনা নিয়ে খুব সন্তুষ্ট, একদম খুব সন্তুষ্ট আমি গান বাজনা নেবে। গান বাজনা, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ক্যারিয়ার অফ মিউজিক্যাল ক্যারিয়ার অফ দ্য প্রফেশন। সেখানে অনেক সমস্যা আছে, থাকবে, কিন্তু গান বাজনা সত্যি অর্থে বিদ্যা এবং ট্যালেন্ট, সেটা নিয়ে আমার জাস্ট কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই। আই এম ফুললি স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট। আমার মতো সুখী কে আছে? সুখী আমার কাছে মতো অবস্থা। আমি খুব সুখী এখন। আগে আমার অনেক ইয়ে ছিল, ইনফিরিয়রিটি ছিল, ইনসিকিউরিটি ছিল, যেটা এখন আমার আর নেই। আমার এখন সত্যি মাথা পরিষ্কার, আমি এখন সব বুঝতে পারি, সব পারি। মিউজিক্যালি আমার আর কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই আমার, আমি একদম ঠিক জায়গায় আছি। সব আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো শেয়ার করতে ভালো লাগে, তাই করি।